লেভেল ব্যাচ 7 এর 15তম দিনের আলোচনা শুরু করছি। তো আজকের ক্লাসের আলোচনাতে আপনাদের কিছু কিছু টাস্ক আমি করে আনতে বলেছিলাম। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে আমরা অ্যাডমিন প্যানেলে ব্লগের যে ম্যানেজমেন্ট, এর আগের ক্লাসে ব্লগ অ্যাড করা এবং গত ক্লাসে ফ্রন্ট এন্ডে বিভিন্নভাবে ডিসপ্লে করার টাস্কগুলো শিখেছিলাম। সো এই ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো আমি টাস্ক হিসেবে করে আনতে বলেছিলাম, একজন করে এনেছি, সেটা আমরা আমাদের প্রজেক্টে একটু অ্যাড করে নেই। দেন এডিটের কাজটা, পপুলার পোস্ট এবং অ্যাজাক্স লাইক, রাইট? কমেন্টস, হ্যাঁ কমেন্টস একটু সময় লাগবে কারণ রেজিস্ট্রেশন লগইন সিস্টেম লাগবে এবং কমেন্টস দেওয়ার বিষয়টা কোনটা? হ্যাঁ, এটা তো ম্যানুয়াল লগইনটা তো হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে, তাই না? অ্যাডমিনই করেছেন, বাট কমেন্টসটা তো দেবেন আপনার ফ্রন্ট এন্ডের জন্য। ফ্রন্ট এন্ডে আমরা যেটা করব তখন এখানে একটা অথেন্টিকেশন রাখবো। কমেন্টস করতে চাইলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। সবাইকে আমরা কমেন্টস লিখতে দিব না, বুঝতে পেরেছে? কমেন্টস লিখবে অনেকে, যেমন গুগল প্লাস, ফেসবুক এগুলো লগইন করে ফেলতেছে, এই জন্য এপিআই লাগবে। সেক্ষেত্রে তখন এটা বেসিক্যালি যদি আপনারা এপিআই এর ইউজ দেখতে চান, এটা আছে 24তম ক্লাসে। 24তম ক্লাসে এপিআই এর মাধ্যমে কিভাবে অথেন্টিকেশন হয়, ওখানে আমরা পেপ্যালটা ইউজ করে দেখাই। যদি আপনারা ওই এপিআই রিলেটেড বিষয়গুলো দেখতে চান আর একটু পরে, মানে ভেন্ডর টেন্ডর নিয়ে কিছু কাজ আছে, সেটা একটু রপ্ত হলেই, ওটা ই কমার্স স্টার্ট করার পরে আপনারা তাহলে ওইটা দেখেন, ঠিক আছে? আদারওয়াইজ একটু সমস্যা হবে প্রাথমিকভাবে। তবে এখন আমরা যেটা করি সেটা হচ্ছে সাজেদুল সাহেব কোথায় আছে? ডে 14। কোথায় কাজ করেছেন? 14 এ না? আচ্ছা, ডে 14। হ্যালো হ্যালো, একটু ধৈর্য ধরো। হ্যাঁ বল, ওরা কি দেবে না বলছে? উঠাও তাহলে আমাদের, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি যে যে লিঙ্কগুলো, মানে যে পেজগুলো আমাদের দরকার আছে, ফার্স্টে আমাদের দরকার পড়বে সাজেদুল সাহেবের কাছ থেকে ভিউ অ্যাডমিন পেজ ম্যানেজ ব্লগ, তাই না? এইটা দরকার পড়বে। কোথায় পাবো? এই যে ব্লগ ব্যাচ 7, রিসোর্স, ভিউ, অ্যাডমিন পেজেস। ওকে, পেলাম। আপনার আর কি পেজ আছে? একটাই পেজ। আচ্ছা, কন্ট্রোলার, এপিপি http controller
সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ফাংশন লাগবে। কোন ফাংশন গুলো? কই ম্যানেজটা কোথায়? এই ম্যানেজ ব্লকটা উপরে। What's 29? So এটা আমরা অ্যাড করব কোথায়? আমাদের app http controller super admin controller। আমাদের তো যে এখানে সেভ ব্লকটা ছিলই, হ্যাঁ বড় করছি। হ্যাঁ রাউটসটা নিচ্ছি। আর রাউটসে কিছু পরিবর্তন আসবে। রাউটস, ওয়েব রাউটস, পরিবর্তনটা কি? যে ম্যানেজ ব্লগ না, ম্যানেজ ব্লগের এই রাউটসটুকু আমি নিয়ে নিলাম আমার প্রজেক্টে। রাউটস, ওয়েব রাউটস, আমি ম্যানেজ ব্লগ অ্যাড করছি। আচ্ছা, আরেকটা কাজ একটু বাকি আছে। আচ্ছা, আমাদের সম্ভবত আজকে নোটপ্যাডেই কাজ করতে হবে, কারণ হচ্ছে আমার নেটবিনস অবস্থা খারাপ হয়ে গেছে। এটা কালকে আমি ইয়েতে দিয়ে দিব, কি বলে, ডাটাগুলো সব সরিয়ে ফেলেছে। মানে আপনাদের একটা ভিডিও নষ্ট হয়েছে না সেদিন? রেকর্ডিং হয় না। আচ্ছা, এখন একটু দেখে যে আমি নোটপ্যাডেই কোড লিখছি, এখন দেখা যাচ্ছে তো? আরো বড় করতে হবে? না, সাবলাইন নেই। কারো সাদাতে সমস্যা, কারো কালোতে সমস্যা। আচ্ছা, এখন দেখি মানে আমাদের কোডের কি অবস্থা।
এই যে আমরা গতদিন এই অবস্থায় দেখেছিলাম, তাই না? আমাদের ক্যাটাগরি এখানে দেখা যাচ্ছে, আমাদের রিসেন্ট ব্লগ এখানে দেখা যাচ্ছে, হোম পেজে আমাদের সকল ব্লগগুলো ডিসেন্ডিং অর্ডারে আসে, রাইট? তারপরে হচ্ছে আমি যদি আমার টাইটেলে প্রেস করি অথবা রিড মোরে প্রেস করি, আমি আমার ডিটেলটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ব্লগের ডিটেলটা দেখতে পাচ্ছি। আবার যদি আমি ক্যাটাগরি ওয়াইজে যাই, হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজে গেলে ক্যাটাগরি রিড মোরে প্রেস করলে রিড মোরে আমি যেতে পারছি, ঠিক আছে? এটা আমরা করেছি। আমরা রিসেন্ট ব্লগে প্রেস করলে ওই রিসেন্ট ব্লগের ডিটেল আমি দেখতে পাচ্ছি। ওকে, এই কাজগুলো আমরা শিখেছিলাম গতদিন বা করেছিলাম। আজকে আমরা পপুলার পোস্টটাকে নিয়ে আসবো, যে কিভাবে পপুলার হচ্ছে সেটা দেখবো, আর অ্যাডমিন প্যানেলের ম্যানেজটা আর কি। আচ্ছা, ল্যান্ডস্কেপে করবেন না, A4 সাইজে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। না, দরকার নেই। না, ওখানে আপনি যে হিসেবে ডিসপ্লে করবেন ওই হিসেবে আপনার লুপিং চলবে, রাইট? নিউজপেপারের প্যাটার্নটা নিউজপেপারের মতো, রাইট? আমরা যখন আমাদের প্যাটার্ন ধরে আগাবো, হ্যাঁ, একটু খেয়াল করেন, এখানে ভিন্ন ভিন্ন সেগমেন্টে ভিন্ন ভিন্ন নিউজের কনসেপ্ট। একটু খেয়াল করেন যে এখানে 4টা পজিশন, মানে উপরে একদম প্রথম রোটাতে 2টা পজিশন, তারপরে পরপর 2টা রোতে 4টা, তারপরে আবার 3টা করে কলাম। সো এখানে কিন্তু ডিজাইন তাদের সেট করাই আছে। প্রথম 2টা নিউজ এখানে ডিসপ্লে হবে, ওইটা ওভাবেই কোড করা। তারপরের নিউজগুলো অটোমেটিক 2টা রোতে 8টা নিউজ ডিসপ্লে করবে, এটা এই হিসেবেই কোড লিখে আছে। ওটা আবার আলাদা আলাদা করে করার দরকার নেই, এটা কোড সিনট্যাক্স এর মাধ্যমে প্রোগ্রামিং করেই করা হচ্ছে। আমাদের যেরকম এখানে একটা প্রপার ডিজাইন আছে, আমি যখনই ওই ডিজাইন অনুযায়ী আসি, আমি জাস্ট একটা ডিপ নিয়েছিলাম না, মনে আছে? ওই একটা ডিপসকে আমরা ব্যাকএন্ডের ডাটা থেকে তুলে লুপ চালিয়ে দিয়ে দিয়েছি, যত ব্লগ আসবে ওটা রিপিট হতে থাকবে, রাইট? কোথায়? হ্যাঁ, এইটা বেসিক্যালি এটা ডিজাইনেই আছে। আমি জাস্ট এই একটা বক্সকে রিপিট করে দিয়েছি, সে ডিজাইন অনুযায়ী পাশাপাশি 4টা বসাচ্ছে, তারপরে আবার রো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিজাইনে আগেই রো করা ডাটা ডিসপ্লে একটা টেবিল থেকে ডাটাগুলো আনতেছি, কিন্তু এখানে একদম প্রথম যে ডাটাটা আছে সেটা একটা ডিপ জুড়ে আছে, নিচে আছে, এখানে আবার তারপরে 2টা আবার ছোট ডিপ আছে, তারপরে 3টা আবার একদম ছোট 3টা ডিপ আছে। এইভাবে এইভাবে আসতেছে না, এখানে কিন্তু সিস্টেমটা আমরা, এই যে এখানে একটু খেয়াল করবেন, এর উপরের ডিপটা একরকম থাকে, পরের ডিপটা অন্যরকম থাকে, হ্যাঁ, সাইজে। এখানে যখন লুপ চলে তখন ওই ওখানে একটি স্টেটমেন্ট হিট কাউন্টার করা হয়, যে ফার্স্ট ইটারেশনে এটা প্রথম ডিপটা লোড হবে, তারপর থেকে সব ছোট ছোট ডিপ লোড হবে। আমি যেভাবে চিন্তা করছিলাম স্যার, আমি যে রেজাল্টটা পাচ্ছি ওটাকে অ্যারেতে কনভার্ট করে দিচ্ছি, তারপরে আমি ওটাকে করছি প্রিন্টার দিয়ে, সাপোজ ফার্স্ট যেটা আসতেছে সেটার প্রথম ডিবি দিচ্ছি, প্রিন্টার দিয়ে 0, তারপরে ওটাকে ডিবি রয়েছে। না, ওটা দরকারই নেই, আমার 2টা ডিপ এখানে থাকবে। আমার একটু যদি খেয়াল করেন, এখানে যদি আমি বলি যে এখানে কয়টা স্পেসিং, এই লেফট এটা একটা কলাম, রাইট এটা একটা কলাম, রাইট? 2টা কলামে 2টা অ্যারে প্রিন্ট হচ্ছে, বাট লেফট কলামটাতে আবার 2টা সেল রয়েছে। লেফট কলাতে 2টা টাইপ অফ সেল রয়েছে, লিডিং নিউজটার জন্য একটা, আর পাশাপাশি নিউজগুলোর জন্য একটা।
মানে এখানে তিনটা সেল রয়েছে, মানে উপরের জন্য একটা, দ্বিতীয় রোয়ের জন্য একটা, আর তৃতীয় রোয়ের জন্য আরেকটা। এখানে করার নিয়মটা হচ্ছে দেখেন, আমার লুপ ফর ইসই চলবে, ফর ইস চললো। এখন ফার্স্ট ইটারেশন মনে করেন আমার ফায়ার স্টার্টিং ভ্যালু আর স্টার্টিং ভ্যালু 1 ইনিশিয়ালাইজ করেছি। যখন i ইকুয়াল 1 তখন প্রথম নিউজটা এই ডিভের মধ্যে প্রিন্ট হবে। তারপর স্টেটমেন্ট দেওয়া আছে, যদি ইফ i ইকুয়াল কি হয় 2 হয় তখন ওই ইফ এর মধ্যে এই ডিভটা প্রিন্ট করা আছে। আরেকটা ইফ আছে কি i ইকুয়াল যদি হয় 3, মানে থার্ড ইটারেশন, বেসিক্যালি থার্ড ইটারেশন। এখানে কিন্তু 2 আর 3, এটা 1, এটা 2 3 এর জন্য কাজ করবে, আর এটা 3 4 5 এর জন্য কাজ করবে। যখন আমি নিউজ তুলে নিয়ে আসবো 5টা নিউজ তুলে নিয়ে আসবো, রাইট? আমি লিমিট চালিয়ে 5টা নিউজ তুলে নিয়ে আসবো, তার মধ্যে প্রথম নিউজটা ইফ স্টেটমেন্টে এভাবেই থাকে। আপনার জটিলতা বাড়লো কোডে আপনি জটিলতা বাড়িয়েছেন, অ্যারে করে ইন্ডেক্সিং করে তারপরে করছেন। আর আমি তো কোনো কিছু করিনি। ইন্ডেক্স প্রিন্ট করার এখানে তো আপনাকে মেনশন করতে হবে যে কার কোন জায়গার জন্য কোন ডিভটা। প্রথমটার জন্য প্রথম ডিভটা যেহেতু বড় করে দেখাবে, রাইট? তারপরেরটার জন্য তারপরে ডিজাইনটা, তারপরেগুলোর জন্য তারপরে ডিজাইনটা। স্যার এগুলো তো মানে ওটা তো আগে থেকে বলে দেওয়া আছে না, কিছু এই জায়গায় শুরু হবে। বলে দিলে তো হয়ে যায়। বলে দিতে তো হবে লজিক চালিয়ে। হ্যাঁ, বলে দিতে হবে, তারপর করা এই কারণেই মানে যদি ডেভেলপমেন্ট নিউজ পেপারের কথা বলেন যে লাইক ভালো মানের ডেভেলপমেন্ট, তাহলে আমাদের দেশে দুইটা নিউজ পেপারই আছে, এই দুইটা কোট করে করা, প্রথম আলো আর মানবজমিন। এবং এই দুটা নিউজ পেপারের মানে নর্মালি 35,000 30,000 টাকায় নিউজ পেপার পাওয়া যায় সিএমএস দিয়ে, ওয়ার্ডপ্রেসের। বাট এই দুটা নিউজ পেপারের কস্টিং হচ্ছে 12 লাখ টাকা, এমনিতে লাগে নাই। বুঝতে পেরেছেন? এমনিতে তারা এটা করে নাই, ডেফিনেটলি এর ভেতরে এফোর্ট আছে, এটা ম্যানেজ করার জন্য একটা সিস্টেম আছে। অ্যাডমিন প্যানেলে এমন ফ্লেক্সিবল সিস্টেম দাঁড় করে রেখেছে সে যেন এই জায়গাগুলো সুন্দর করে ম্যানেজ করতে পারে। ডেল স্টারটা ওইটাও ডেভেলপ করা। এই প্রথম আলোটা আমার এক ফ্রেন্ডের করা, না ওরা নিজেরা ফ্রেমওয়ার্কের মতো বানিয়ে নিয়েছে। হ্যাঁ, আপনি নিউজ পেপার বানাতেই পারবেন, এখানে কিন্তু কোনো কারসাজি নাই, কোনো জটিলতা নাই, মানে কুটিল কোনো সিস্টেম এখানে নাই যেটা নিয়ে আপনাকে বেগ পেতে হবে। আচ্ছা, আমি কোড নিয়ে কথা বলছিলাম যে আমাদের প্রজেক্টে অ্যাডমিন প্যানেলে এই যে অ্যাড ব্লগ, ম্যানেজ ব্লগের লিঙ্কটা কিন্তু নাই। হ্যাঁ, ম্যানেজ ব্লগের লিঙ্কটা আমাদের লিখতে হবে। এটা হচ্ছে কোথায় আছে, রিসোর্স ভিউ অ্যাডমিন মাস্টার। ম্যানেজ ব্লগের অ্যালায়েসটা কি ছিল? কি লিখতে হবে? ম্যানেজ, এটাই তো। আচ্ছা, দেখি আমাদের এই কাজগুলো হয়েছে কিনা। আমি 4টা ব্লগ লোড করেছিলাম এবং 4টা ব্লগে আমি পাবলিশ রেখেছিলাম। দেন 4টা ব্লগে কিন্তু পাবলিশ, উনি পাবলিশ, আনপাবলিশ আর ডিলেটের কাজটা করেছেন। আমি আবারও রাজপথে আসবো, এটাকে আমি আনপাবলিশ করে দিলাম, আনপাবলিশ। তার মানে কি এটা ফ্রন্ট এন্ডে দেখতে পাওয়ার কথা না, নাই, চলে গেছে। খেয়াল করেছেন? আচ্ছা, আনপাবলিশের পরে আমি যদি ওইটা বেসিক্যালি বাংলাদেশের একটা নিউজ ছিল,
সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা কিন্তু এখানে কোনো মেসেজ দেই নাই। যদি কোনো নিউজ না থাকে আমি এখানে সুন্দর একটা মেসেজ দিয়ে দিব যে এই ক্যাটাগরিতে কোনো নিউজ নেই। ওকে, আচ্ছা, নাও তাহলে পাবলিশ আনপাবলিশের বিষয়টা ঠিক আছে, আর ডিলেটটাও আই হোপ ঠিক আছে, যেহেতু পাবলিশ আনপাবলিশ আর ডিলেটেড ইস্যু। এডিটের কাজটা আমার করার কথা ছিল, কারণ ইমেজ এডিটিং এর একটা বিষয় এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, এই কাজটা আমি করব। এটা অ্যাড করে থাকাতে মোটামুটি প্রজেক্টটা আরেকটু ভারী হলো, যে আমি একটা ছোট্ট ব্লগ সাইট ল্যারাভেল দিয়ে কিভাবে বানাতে পারি ক্রুডিং সিস্টেম অ্যাপ্লাই করে। আমি একটু ফ্রন্ট এন্ডে যাচ্ছি। পপুলার পোস্ট কিভাবে বানাবো তার একটা টেকনিকের জন্য আমরা ডেটাবেজে একটা টেকনিক অ্যাপ্লাই করব পপুলার পোস্ট করার জন্য। যে নিউজটা বা যে ব্লগটা বেশি ভিজিট হবে সেই ব্লগটাই কি পপুলার, রাইট? তার মানে আমি হিট কাউন্ট করব। যে আমি যতবার রিড মোডে যাব, ডিটেলে যাব, একটা করে কাউন্টার বাড়িয়ে ডেটাবেজে রেখে দিব, এবং যার কাউন্টারটা বেশি সেই পপুলার, রাইট? সো এই কারণে আমরা আমাদের ডেটাবেজের একটা ফিল্ড যুক্ত করব। হ্যাঁ, ভিডিওটা অন করা। আপনাদের ডেটাবেজের নাম কি? টিটি ল্যারাভেল ব্যাচ ব্লগ ব্যাচ হবে। তো এখানে ব্লগের মধ্যে স্ট্রাকচারে আমি একটা নতুন করে ফিল্ড অ্যাড করে নিচ্ছি। আফটার পাবলিকেশন স্ট্যাটাস গো দিয়ে আমি একটা ফিল্ড যুক্ত করলাম। ঠিক আছে, কি লিখবো? হিট কাউন্ট, ইন্টিজার, যার লেন্থ আমি 5 সেট করে দিয়ে সেভ করে দিচ্ছি। যদি চেক করে দেখি, বাই ডিফল্ট কিন্তু যেহেতু ইন্টিজার দেওয়া হয়েছে, হিট কাউন্টের ডিফল্ট ভ্যালু কত বসে গেছে? 0, রাইট? হিট কাউন্টের ডিফল্ট ভ্যালু 0 বসে গেছে। এখন এই 0 ভ্যালুটা বাড়বে কখন? যখনই আমি ডিটেলে আসব। আমি যখনই কোনো ব্লগের ডিটেলে আসব, রাইট? কোনো ব্লগের ডিটেলে আসব, তখনই তার হিট কাউন্টারটা বেড়ে যাবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এপিপি http কন্ট্রোলার ওয়েলকাম কন্ট্রোলারে একটা কোডিং করতে হবে। যে ব্লগ ডিটেলের একটা কোড লিখেছিলাম না গতদিন, মনে আছে? এই যে আমি ব্লগ ইনফো ধরে এনেছি, রাইট? তো এই জায়গাটাতে আমাদের একটু এডিশনাল কোড লিখতে হবে। হিট count equal blog info heat count plus 1। ঠিক আছে, ওকে। ব্লগ ইনফো হিট কাউন্ট প্লাস 1। এই যে হিট কাউন্টটা হলো, এখন এই নতুন হিট কাউন্টটাকে আমরা কি করব? আবার ডেটাবেজে আপডেট করে দিব। ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম কি? tvl underscore blog আপডেট করার জন্য আমরা কি লিখি? where
কারণ ওটা প্রিন্ট হয়ে আসুক ব্লগ আইডি কমা ডলার ব্লগ আইডি তারপরে কি লিখবো আপডেট হিট কাউন্ট করলে হবে কি লিখবো বলেন আপডেট করার সিনট্যাক্স কি এই যে দেখেন আমরা আপডেট করতে শিখেছি আপডেট তো আপনি না কোথায় শিখেছেন এই যে সুপার অ্যাডমিনে কি করেছেন আপডেটের সময় যে আপডেট পাবলিকেশন স্ট্যাটাস আপনি বলে দিয়েছেন তাই না ঠিক এভাবে আপনাকে ফিল্ডের ইন্ডেক্স ধরে আপনাকে বলে দিতে হবে কই লিখবো কোথায় গেল আপডেটের মধ্যে এটা কি হবে হিট কাউন্টটা কি হবে ডলার হিট আন্ডারস্কোর কাউন্ট সেমিকোলন হলো ডিবি টেবিল টিবিএল ব্লগ হোয়ার ব্লগ আইডি ডলার ব্লগ আইডি আপডেট করা হচ্ছে হিট কাউন্টকে এবং ডলার হিট কাউন্ট দিয়ে ঠিক আছে আচ্ছা তার মানে আমি যখন প্রথমে এই পেজে আসলাম শুরুতেই ব্লগ ইনফরমেশনটা তোলা হচ্ছে তারপর হিট কাউন্টার 1 যোগ করা হচ্ছে খেয়াল করেন হিট কাউন্টার 1 যোগ করা হচ্ছে এবং এটা ডেটাবেসে আপডেট করা হচ্ছে এখন যদি আমরা যাই আমরা কোনো একটা নিউজ ড্রেসিং রুমের স্বস্তি এটাকে আমি একবার গেলাম তার মানে ডেফিনেটলি এটা ডেটাবেসের ভেতরে একবার হিট কাউন্ট হবে হিট কাউন্ট কি 1 আসছে আচ্ছা এটা এরকমও হবে যদি এই পেজটাকে রিলোডও করা হয় আবার হিট হবে হ্যাঁ এটা রিফ্রেশ হলেই হিট হবে এখন পর্যন্ত যেটা করা আছে বাট এটা যদি আপনি থামাতে চান তাহলে সাথে সাথে আপনাকে কি নিতে হবে আইপি অ্যাড্রেস নিতে হবে হ্যাঁ যদি একবার এই আইপি দিয়ে হিট থাকে তাহলে আর পরবর্তীতে সেটা আপডেট করব না যেটা বোঝা যাচ্ছে বাট এই ধরনের কোনো চেকিং নরমালি এই সাইটগুলোতে বিশেষ করে নিউজ ব্লগ বা আদার্স এই সাইটগুলোতে থাকে না এটা লিবারেল থাকে যে যত হিট দেখানো যায় হ্যাঁ আমি লিখে দিচ্ছি যে আপনি যদি হ্যাঁ না লোকাল হোস্ট থেকে লোকাল আইপি রিমোট অ্যাডার না ওটা লাইভ সার্ভার থেকে হ্যাঁ রিকোয়েস্টেড রিমোট অ্যাডার ম্যাজিক আচ্ছা if you want ঠিক আছে to ম্যানেজ বলবো না প্রিভেন্ট আপনি মাল্টিপল ইয়েটা করতে পারেন যে আপনি যদি প্রিভেন্ট করতে চান যে মাল্টিপল হিট ফ্রম ওয়ান ইউজার have to
use user IP address চেকিং বুঝা যাচ্ছে তোমরা ইউজারের আইপি অ্যাড্রেস চেক করতে হবে এই ক্ষেত্রে কিন্তু একটা টেবিল দিয়ে ম্যানেজ হবে না রাইট আলাদা একটা প্যারালাল টেবিল আমাকে ইউজ করতে হবে আমি কনসেপ্টটা একটু বলে দেই আমরা সহজ পদ্ধতিতে আছে আমরা প্রথমবার মানে এমন কিছু সিনট্যাক্স নিয়ে আগাচ্ছি যেটা সবার জন্য রপ্ত করাটা ইজি রাইট এমন কিছু জিনিস আমরা এখানে আনতে চাচ্ছি না যে কারণে সে এই ফ্লোটা ধরতে গিয়ে বেগ পায় রাইট এই কারণে আমি কিন্তু এই বিষয়গুলো এখানে অ্যাড করছি না এই যে কনসেপ্টটা যে আমি প্যারালাল টেবিলের কনসেপ্ট বলছি যে এখানে যেমন দেখেন যে আমি আইপি অ্যাড্রেসটা আমি যদি রাখি একটা আইপি অ্যাড্রেসের ঘর রাখি তাহলে একজনের আইপি রাখা যাবে বাট আমার এই ব্লকটা তো ভিজিট করছে নাম্বার অফ পারসন সবার আইপি কি রাখা যাবে সবার আইপি তো রাখতে পারছে না সবার আইপি যদি আমি রাখতে চাই তাহলে আমাকে আরেকটা টেবিল মেইনটেইন করতে হবে যেখানে শুধু ব্লগের আইডি আর আইপি অ্যাড্রেস জমা হবে ঠিক আছে যে আমি ব্লক করতে চাচ্ছি ইউজারদের যে ডুপ্লিকেট আইপি হলে তাকে আর হিট কাউন্টটা বাড়াবো না সো এই কারণে যেটা করতে হবে আমি জাস্ট টেকনিকটা বলে দিচ্ছি যে যাদের ক্লিয়ার কনসেপ্ট আছে যদি সবার ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে সবাই করে নিয়ে আসতে পারবেন ক্লাস কনসেপ্টটা হচ্ছে এরকম যে একটা প্যারালাল টেবিল বানাবেন আইপি ব্লক টিবিএল আইপি ব্লক ব্লগের হিট কাউন্ট চেকার বলতে পারেন ব্লগ হিট কাউন্ট চেকার রাইট যে টিবিএল ব্লগ হিট কাউন্ট চেকার ওখানে কি থাকবে আইডি ব্লগ আইডি আর আইপি অ্যাড্রেস তো যে যে আইপি গুলো বসে যাচ্ছে সেই আইপি গুলো দিয়ে যদি হিট হয় তাহলে আমি কাউন্টারটা বাড়াবো না আমি জাস্ট চেক করবো যে আইপি থেকে আমার আসছে ওই আইপিটা আমার ওই ডেটাবেজে আছে কিনা হ্যাঁ ওই ব্লগ আইডির এগেনস্টে ওই আইডিটা আইপি অ্যাড্রেসটা আছে কিনা যদি আইপি অ্যাড্রেস ডেটাবেজে এক্সিস্ট করে তাহলে আমি হিট কাউন্টারটা বাড়াবো না আর হ্যাঁ আর যদি না থাকে তাহলে আমি হিট কাউন্টার বাড়িয়ে দেবো এতটুকুই এটা বুঝতে পেরেছেন আচ্ছা রিমোট অ্যাডার দিয়ে পাবেন রিমোট অ্যাডারটা সার্ভারের রিমোট অ্যাডার আছে আমি দেখাবো না আপনাদের দেখাতে হয় কি করে বা করতে হয় কিভাবে সেটা একটু দেখিয়ে দেব এই যে হাউ ক্যান আই গেট user IP in PSP এটা স্ট্যাকের একটা ইউআরএল চলে আসবে ঠিক আছে এই যে স্ট্যাকের ইউআরএল চলে আসে স্ট্যাকের ইউআরএল চলে আসে এই যে সার্ভারের ইউআরএল চলে আসে বলা আছে সুন্দর করে হ্যাঁ একবার একটু ট্রাই করেন এই যে আপনাদের স্পেসিফিক করে দেই এখানে পাওয়ার জন্য এই যে সার্ভারের অ্যারে রিমোট অ্যাডার বলে একটা বিষয় আছে সার্ভারের HTTP ফরওয়ার্ড ফর এই একটা অ্যাড্রেস আছে যার মাধ্যমে আপনি ক্লায়েন্ট মেশিনের আইপি অ্যাড্রেস পেতে পারেন এই যে এখান থেকে HTTP ক্লায়েন্ট থেকে আমি যখন রিকোয়েস্ট আইপি করব তখন যখন আমার এটা অনলাইন থাকে তখন আমার কি আসলে কোন আইপি অ্যাড্রেসটা আসবে আপনি র্যান্ডমলি যে আইপি অ্যাড্রেসটা জেনারেট আপনি যদি ওয়াইফাই ইউজ করেন র্যান্ডম আইপি অ্যাড্রেস আর যদি আপনি ব্রডব্যান্ড ইউজ করেন আপনার ফিক্সড আইপি অ্যাড্রেস চলে আসবে প্রত্যেকটা আলাদা কিছু জন্য আমি আলাদা আইপি অ্যাড্রেস পাবো আলাদা আলাদা আইপি অ্যাড্রেস পাবেন তখন তো জানা যাবে কারণ ডাইনামিক আইপি যখন আমি সেট করলাম পুরো ব্লগ আইডি এগেইনস্টে তারপর ওটাকে বাড়াবো যে ওয়াইফাই ইউজ করতেছে কারণ ওটা তো তার ঠিক না হ্যাঁ ওটা যদি সে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে তাহলে আবার পেয়ে যাবে ওইটা ধরার কোনো সুযোগ নেই এতে ম্যাক ধরতে হবে আর ম্যাক ধরাটা একটু ডিফিকাল্ট ঠিক আছে ম্যাক অ্যাড্রেস ধরাটা একটু ডিফিকাল্ট হ্যাঁ পিএসপি দিয়ে কঠিন আছে এটা অ্যাকচুয়ালি হ্যাঁ পিএসপি দিয়ে করা আছে বাট এটা কোথাও আপনি পাবেন না হ্যাঁ পিএসপি দিয়ে এটা পাইথন দিয়ে নরমালি হয় আর কি সকেট করা হয় তো ফেসবুক তারপরে হচ্ছে গুগল
এরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু জায়গাতে এই জায়গাগুলোতে পাইথন ইউজ করেছে যে এই মেশিন ইনফরমেশন গুলো ধরার জন্য। পিএসপি এই জায়গাগুলোতে এখনো সেই লেভেলে যায়নি, পিএসপি দিয়ে ম্যাক পাওয়াটা যায় না। বাট কেউ যদি করেও থাকে এটা এখন এক্সপোজ হয় নাই, আসে নাই অনলাইন। আচ্ছা, বেসিক্যালি ম্যাক ধরতে পারলে আর অন্য কোনো কিছুর দরকার নেই। আমি কিছু নিউজ দেখেন, আমি জাস্ট কিছু র্যান্ডম রিলোড করে কার কি হিট কাউন্ট সেটা আমি একটু দেখাই। এই লোক 4 বছর বেঁচে থাকবে আমার তো সন্দেহ হয়, সব পেকে গেছে, চুল দাড়ি। হ্যাঁ, এটাই বেশি দিন বাঁচে। এই লোক আর যাই করুক যুদ্ধ লাগাবে না, এ হচ্ছে বিজনেসম্যান, ব্যবসা করবে, বুঝতে পেরেছেন? এই বিজনেসম্যান কখনোই যুদ্ধ লাগাবে না, যুদ্ধ লাগলেই বিজনেসে ক্ষতি, সব মন্দা হয়ে যাবে। হ্যাঁ, ওদের যুদ্ধটাই বিজনেস, যদিও এটা ঠিক বলেছেন, কারণ ওদের বিক্রি করে ওরা অস্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ইয়ে বানিয়েছে, সেদিন তো দেখলাম যে আইফোনের আদলে পিস্তল বানিয়েছে, একদম আইফোনের মতো ভাঁজ করে রেখে পকেটে করে নিয়ে চলে যাবে। এটা নিয়ে বিপদে আছে, বিশেষ করে ইউরোপিয়ানরা কি খুব বিপদে আছে। হ্যাঁ, আমাদের দেশে ওয়েপন নাই, সেই হিসেবে আমরা ভালো আছি। নেই তো, হ্যাঁ পিএসপি মাইট বিল। আচ্ছা, তার মানে আচ্ছা লোকাল কাটাতে লস আছে। আমি মানে অলরেডি কিছু মানে আমার ব্লগ গুলোর রিলোড দিয়ে নিয়েছি, হ্যাঁ, যাতে আমরা হিট কাউন্টারটা বুঝতে পারি। টিটি ল্যারাভেল ব্লগ ব্যাস 07, এই ব্লগে আমরা যদি যাই একটু চেক করে দেখি, আমাদের 4টা ব্লগ ছিল, হিট কাউন্টারটা 6 7 4 3, তার মানে 2 আর 3-এ 6 আর 7 আছে। হ্যাঁ হ্যাঁ, সো এই কারণে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে মাস্টার পেজ আছে, হ্যাঁ, রিসোর্স ভিউ মাস্ট, এখানে গিয়ে আমি যেটা করব হ্যাঁ, কোথায় কোথায় ফায়ারবেস, না না সেটা আপনি করতে পারবেন না। এই যে আমি এই জায়গাটাতে বলছি পপুলার ব্লগ, বাট পপুলার ব্লগটা আমরা অর্ডার বাই করব কি করে, হিট আন্ডারস্কোর কাউন্ট, ডেফিনেটলি পাবলিশড হতে হবে, হিট কাউন্টটা ডিসেন্ডিং অর্ডারে যাবে, আমি 2টা লিমিট করে নিচ্ছি, ঠিক আছে? পপুলার ব্লগ হিসেবে আসছে, আমি এটাকে বলছি পপুলার ব্লগ, এটা ভি ব্লগই হোক, এটাকে আমি পপুলার ব্লগ বলছি। ভি ব্লগ থেকে ব্লগের ডিটেলে যাওয়া যাচ্ছে, আমি টাইটেলটা এখানে দেখিয়েছি এবং অ্যাঙ্করের মধ্যেই আমি পাশে এভাবে লিখে দিচ্ছি হিট কাউন্ট কোলন
কপি করে এখানে বসিয়ে দিলাম heat underscore count. Let's check. আমাদের এখানে এই জায়গাটাতে নতুন করে ব্যানারের উপরে হিট আসার কথা, একটু খেয়াল করেন। এটার পরে হিট কাউন্ট কত দেখাচ্ছে? 7, আর এটার পরে হিট কাউন্ট 6। আচ্ছা, ওবামার পাকে পাশ কাটিয়ে ট্রাম্পকে আমন্ত্রণ রাশিয়ার, এটা যদি আমি এবার হিট করি তাহলে 7-7 হয়ে গেল না? এখন যার আইডি বেশি, এখন স্টিল উপরে আছে নিচে আছে, তাই না? দুজনেরই 7-7। আবার আরেকটা হিট করি তাহলে দ্বিতীয় জনের উপরে চলে আসার কথা না? এই যে ওবামাকে পাশ কাটিয়ে সে ট্রাম্পকে উপরে চলে আসে, এটা 8 হয়ে গেছে। আচ্ছা, উপরে চলে গেছে, খেয়াল করেছেন? আচ্ছা, তাহলে আমাদের পপুলার পোস্টের টেকনিকটা আমরা জানলাম, এটা ডেটাবেজের একটা ফিল্ড এর মাধ্যমে। আচ্ছা, এবার আসি আমরা কিভাবে একটা ব্লগ ডিটেলে এসে এটার লাইক ডিসলাইক করা যায়। এখানে কিন্তু অ্যাজাক্স লাগবে। আচ্ছা, এখানে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ওই যে কিছু কোড আছে না, মনে আছে? আমরা অ্যাজাক্স এর জন্য ইউজ করেছিলাম। নাই আইয়ের জন্য দিয়েছিলাম তো। কোনটা আবার বলেন তো? এই যে অ্যাজাক্স আপনাদের জন্য এটা করা হয়েছিল, তাই না? কোডটা দেখি। আচ্ছা, সরাসরি এক্সাম্পল HTTP অবজেক্ট বানিয়ে করা, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এটা করব বেসিক্যালি ব্লগ ডিটেলসে যখন আসবে, তখন লাইক আমাদের যে ব্লগটা থাকবে, মনে করেন ওই ব্লগে এই পাশে আমরা লাইক ডিসলাইক অথবা নিচে একটা কাউন্টার রেখে দিব, লাইক তার ভেতরে থাকবে, যদি বাটন প্রেস করে কাউন্টারটা বাড়বে। আচ্ছা, তো এটাই যদি আমরা করতে চাই তাহলে এটা ব্লগ ডিটেল পেজ। আর অ্যাজাক্স এর যে ফাংশনটা, আমি চাইলে এটা ব্লগ ডিটেল পেজেও রাখতে পারি, আবার এটা আমাদের মাস্টার পেজেও রেখে দিতে পারি। তো আমি আমাদের যে ফ্রন্ট এন্ড মাস্টারটা আছে, master.blade.php, হেড সেকশনের মধ্যে এটা দিয়ে দিলাম। স্ক্রিপ্ট টাইপটা হচ্ছে টেক্সট জাভাস্ক্রিপ্ট, এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। আর মেক রিকোয়েস্ট, এটা বেসিক্যালি অ্যাজাক্স ফাংশন হবে। সার্ভার পেজ কি হবে না হবে সেটাও আমরা নির্ধারণ করে দিব, বা সার্ভার পেজটা কিভাবে যাবে বা কোথায় যাবে। এই জায়গাটায়
একটু পরিবর্তন হবে আর কি। তো যখন আমরা অ্যাজাক্স এর কাজটা করব, আমাদের যে ব্লক ডিটেলস পেজটা আছে সেটা দরকার ফার্স্ট। রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, পেজেস এর মধ্যে ব্লক ডিটেলস। মনে করেন আমি এখানে তো এইচআর প্লেস করেছি, একটা বিআর, একটা এইচআর, দেন আবার একটা বিআর, দেন জাস্ট আমি সিম্পলি লিখছি একটা অ্যাঙ্কর, এ ক্লোজ, এর পাশেই একটা স্প্যান দিলাম, স্প্যান ক্লোজ, যার আইডিটা আমি সেট করছি res, ওকে। আর এখানে আমি বলছি লাইক অন ক্লিকে আমি একটা ইভেন্ট অ্যাট্রিবিউট বলছি, অন ক্লিক ইভেন্ট অ্যাট্রিবিউট, যার মাধ্যমে আমি ওই অ্যাজাক্স এর ফাংশনটা কল করব। আমি এখানে লাইক বাটন প্রেস করব, লাইক বাড়লেই এখানে সেটা এসে ডিসপ্লে হবে, ঠিক আছে। এখন আমরা যে মাস্টার ব্লেডের ভেতরে যে ফাংশনটা লিখেছি যার নাম বলছি মেক রিকোয়েস্ট, আমি এখান থেকে কল করছি মেক রিকোয়েস্ট। প্রাথমিকভাবে আমি ফার্স্ট যে প্যারামিটারটা, সেই প্যারামিটারটা হবে বেসিক্যালি কত, ব্লগ আইডি। হ্যালো, no problem. So তাহলে এখান থেকে আমরা পাঠাবো কি আইডিটা, তাই না, ব্লগ ইনফো, ব্লগ আইডিটা পাস করব। আর সেকেন্ড প্যারামিটার হিসেবে যাবে কি আমার দিস, এই স্প্যান আইডিটা কোথায় ডিসপ্লে হবে। আমি যখন ক্লিক করব এটা বেসিক্যালি লাইক হোক, লাইক কাউন্টার তো বাড়বে, রাইট, ওই লাইক কাউন্টারের ডাটাটা এখানে এসে ডিসপ্লে হবে, রাইট। প্রাথমিকভাবে এখানে ডিসপ্লে করবে কি নো, blog underscore info like count, এটা তো আমার ডেটাবেসের ফিল্ড হিসেবেই থাকবে, সেটা বোঝা যাচ্ছে। তার মানে আমার ডেটাবেসে লাইক কাউন্ট নামে একটা ফিল্ড থাকবে, যেটা আমি অ্যাড করে ফেলি।
যে লাইক কাউন্ট 00 বসেছেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা মনে করেন ব্লগ ডিটেলে আছি, তাই না? লাইক কাউন্টারটা এখানে বেড়ে গেছে কেন? নিচে আসার কথা না, বাট ওখানে কেন? নিচে দিলেই মনে হবে, নিচে দিলেই হবে। দেখ এখানে একটা কাজের কাজ হয়েছে, বাট অ্যাঙ্করের কার্সরটা ক্লিকেবল আসছে না। এটা একটা বিষয়, ক্লিকেবল করার ব্যবস্থা করতে হবে। বাট ক্লিকেবল করার জন্য আমরা তো হাইপারলিংক দিয়েছি না? href হ্যাশ, এবার সেটা ক্লিকেবল হবে। ক্লিক হচ্ছে, বাট আমি যখন অন ক্লিক করেছি মেক রিকোয়েস্ট যে অ্যাজাক্স ফাংশনটা আছে সেখানে কলিং যেতে হবে। মেক রিকোয়েস্ট, আমার ফাংশনটা কি কল হওয়ার কথা না? না, এটা তো হ্যাশের জন্য, এটা তো ইয়েতে হ্যাশ আছে বলে বসে গেছে। এটা আমি তো আমার ওই ইয়েতে যাচ্ছি না। সার্ভার পেজ মেক রিকোয়েস্ট আমি একটু চেক করি। এটা বেসিক্যালি কি হবে, আমার ব্লগ আইডি। আসছে না? আইডিটা আমার অ্যালার্ট করেছেন। তার মানে আমি আমার জাভাস্ক্রিপ্ট আমার অ্যাজাক্স ফাংশনটাতে আমি যাচ্ছি। অবজেক্ট আইডি, হ্যাঁ কি সমস্যা একটু দেখেন যে অবজেক্ট আইডি আমি একটু অ্যালার্ট করে দেখি আমার অবজেক্ট আইডিটা আসলো কিনা, যেখানে আমি ভ্যালুটা রিটার্ন করে নিয়ে যাব। এই যে এখানে মাঝে শূন্য বসে আছে না, এই শূন্য জায়গাটার একটি স্প্যানের মধ্যে আছে, স্প্যানের আইডিটা, ওর মাধ্যমে আমি ইনারে ভ্যালুটা এখানে পুশ করে দিব। রাইট, এই আইডির এগেইনস্টে আমি ইনারে ভ্যালু পুশ করব, ওটা দেখবেন বুঝতে পারবেন। তো লেটস চেক যে আমরা অবজেক্ট আইডিটা পাচ্ছি কিনা। 3 এটা লোড দিয়ে নিই, ফাইলটা সম্ভবত সেভ করা হয়নি। আরিয়াসটা আসছে না, আইডিটা আসছে। এখন কথা হচ্ছে যে আপনাদের
এর আগের দিন শুধু XML HTTP রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট দিয়ে দেখানো হয়েছিল, মনে আছে? বাট আজকে একটু এলাবোরেশনে যাব। এই সিস্টেমটা যে কোনো ব্রাউজার যে কোনো ভার্সনই সাপোর্ট করবে, রাইট? মানে অ্যাজাক্স এর ফাংশন ইনিশিয়েট করার জন্য মানে অ্যাজাক্স মূলত কি করে, অ্যাসিনক্রোনাসলি ক্লায়েন্ট এন্ডের রিকোয়েস্ট সার্ভার কাছে পাঠায়। অ্যাসিনক্রোনাসলি ক্লায়েন্ট এন্ডের রিকোয়েস্ট সার্ভারের কাছে পাঠায় কে? অ্যাজাক্স। তো তাহলে আমার সার্ভার পেজ কি হবে সেটা আগে জানতে হবে। দেন সার্ভারের কাছে যাওয়ার জন্য অ্যাজাক্সের যে ফাংশনটা ইউজ হয় তার নাম হচ্ছে ওপেন, রাইট? আচ্ছা, বাট ওপেন ফাংশন সাথে সাথে অ্যাজাক্স ইনিশিয়েট করার জন্য আছে অন রেডি স্টেট চেঞ্জ, স্টেট গুলো চেঞ্জ করার জন্য মানে দেখার জন্য আছে রেডি স্টেট আর স্ট্যাটাস, রাইট? সাথে সাথে ডাটা ফেরত আনার জন্য আছে কি রেসপন্স টেক্সট, আর আমার অ্যাজাক্স কে পুনর্স্থাপন করার জন্য আগে মানে সকল ফাংশনালিটি গুলোকে আবার আগের অবস্থায় আনার জন্য ইউজ করা হয় সেন্ড। এই যে 6টা ফাংশন, এই 6টা ফাংশন একটা ক্লাসের আন্ডারে আছে। আমরা ওইদিন বলেছিলাম ক্লাসটার নাম কি? XML HTTP রিকোয়েস্ট। বাট পুরনো আই ব্রাউজারে এই ক্লাসটা নেই। XML HTTP রিকোয়েস্ট ক্লাসটা এসেছে 2007-8 এর দিকে, ডেভেলপ হয়েছে আরো পরে, এবং সবগুলো ব্রাউজার এটা নিয়েছে আরো পরে, 12 পরে, 2012 এর পরে। 2012 পর্যন্ত আই কোনো ভার্সনই XML HTTP রিকোয়েস্ট ক্লাসটা নেয় নাই। কারণ বলছি, অ্যাজাক্স এর যে ক্লাসটা এর আদি নাম হচ্ছে ActiveX অবজেক্ট। শুরুতে যে নামটা দেয়া হয় সেটাই সবাই নেবে, এটাই কিন্তু নিয়ম। বিশেষ করে HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট এর বেলায় যে যেটাকে ডেভেলপ করছে, যে নাম তারা দিচ্ছে ওই নামটাই সবাই সেটা নিয়ে নেবে, কারণ এটা একটা ইউনিভার্সাল বিষয়, সবাই সেটা ইউজ করবে ইউনিফর্ম ভাবে। বাট বেসিক্যালি বলতে পারেন যে আই ব্রাউজার একঘরে হয়ে যাবার পেছনের কারণ এই অ্যাজাক্স এর ক্লাসটা, কারণ তারা অ্যাজাক্স ফার্স্ট ইনিশিয়েট করে, মানে আইকেই ক্রেডিট দিতে হবে অ্যাজাক্স এর তৈরি করার পেছনে, রাইট? অ্যাজাক্স ক্লাসটা তৈরি করার পেছনে মূল ক্রেডিট কার? আই ব্রাউজারের, আই ডেভেলপারসদের, রাইট? বাট ওই আই অ্যাকশনটা বা আইর ওই ফিচারটা নিয়ে সে মনোপলি বিজনেস করতে চেয়েছিল, সেখানেই তারা ধরা খেয়েছে, রাইট? মনোপলি করতে চেয়েছে এবং ওই ক্লাসটা আর অন্য কারোর সাথে তারা শেয়ার করতে চায় নাই। যেটা বোঝাতে পেরেছি, ওই ক্লাসটা তারা অন্য কারোর সাথে শেয়ার করতে চায় নাই। পরপর 2 বছর অ্যাজাক্স এর কাজ আই ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজারে দেখা যেত না, এবং সেটা অ্যাজাক্স এর সবচেয়ে বড় ইউজ হয় গুগলের সার্চের সাজেশনে, ওই ব্রাউজারে শুধু সেটা দেখা যেত। বোঝা যাচ্ছে? ওরা চেয়েছিল যে এটার মাধ্যমে তারা ফেরত আসবে আবার, বাট পরবর্তীতে অন্যান্য ব্রাউজার গুলো একটা অ্যালায়েন্স করে, একটা সংগঠন করে, এবং সেখান থেকে তারা XML HTTP রিকোয়েস্ট নামে ক্লাসটা বানায়, এবং ওই সময়কার যত ব্রাউজার আছে সকল ব্রাউজার ওই ক্লাসটা ইউজ করা শুরু করে, মানে আস্তে আস্তে করে আই পেছনে পড়ে যায়। বাট অ্যাজাক্স এর ক্লাসটা তৈরি করার পেছনে মূল কাজ করে কারা? আই, এবং প্রথম ক্লাসটার নাম কি? ActiveX অবজেক্ট। তো আই বাধ্য হয়ে 2012 এর পর থেকে যত ভার্সন নামিয়েছে ব্রাউজারে, ব্রাউজার 9, 10, ওকে, বা লেটেস্ট 12, সবগুলোতেই ActiveX অবজেক্ট রয়েছে। ওকে, ActiveX অবজেক্ট রয়েছে এবং XML HTTP রিকোয়েস্টও রয়েছে। বুঝতে পেরেছি? দুইটাই রয়েছে। আচ্ছা, বাট আই পুরনো ব্রাউজার গুলোতে কিন্তু XML HTTP রিকোয়েস্ট নেই, কারণ ওই সময়ে XML HTTP রিকোয়েস্ট আসেই নাই। সেটা বোঝা যাচ্ছে? যারা স্টিল মাইক্রোসফটের XP ইউজ করছে, তাদের যে আই ভার্সন রয়েছে সেখানে কিন্তু যে লেটেস্ট অ্যাজাক্স এর ক্লাস XML HTTP রিকোয়েস্ট, এই ক্লাসটা এটা নেই। এটা বোঝা যাচ্ছে? মানে এই ক্লাসটা হচ্ছে অ্যাজাক্স এর ক্লাস যার অবজেক্ট এখানে বানানো হয়েছে। এই ক্লাসটা 96% ইউজারকে কভার করে, কারণ সকল ব্রাউজার
উইথ আই লেটেস্ট এই মিলিয়ে 96% ইউজার কভার করে, আর 4% ইউজার আছে এখনো ওয়ার্ল্ড ওয়াইড যেখানে এখনো আই 6, 7 বা 5, 6, 7, 8 ইউজ করছে, একদম ব্যাকডেটেড আই ব্রাউজার ইউজ করছে। সেখানে যে অ্যাজাক্স এর ক্লাসটা আছে তার নাম কি? অ্যাক্টিভএক্স অবজেক্ট। এই কারণে আমাদের এই পেইনটা একটু নিতে হবে যে কিভাবে আমরা সকল ব্রাউজারকে কভার করতে পারি। আমাদের এখানকার চ্যালেঞ্জ একটাই, কারণ ভেতরের ক্লাসের ফাংশনগুলোর নাম কি? সেম, কাজের ধরন বরণ কি? সব সেম, শুধু ক্লাসের নাম কি ভিন্ন। মনে করেন আমার এই এক্সাম্পলটা যদি কি বলি এক্সপি অপারেটিং সিস্টেমে i5 ব্রাউজার দিয়ে কেউ রান করে, আর আমি যদি শুধুই এই ক্লাসটার অবজেক্ট বানিয়ে কাজ করি, ওই ব্রাউজারগুলোতে আমার অ্যাজাক্স সাপোর্ট করবে না, অ্যাজাক্স কাজ করবে না। তাদেরকে নেটওয়ার্কে আনার জন্য এখানে আমি এক্সেপশন হ্যান্ডলার ইউজ করেছি। ওকে, এক্সেপশন হ্যান্ডলার ইউজ করেছি। শুরুতে যেটা করা হয়েছে, XML HTTP কে ফলস করে নেওয়া হয়েছে একটা ভেরিয়েবলকে, তারপরে আমি ট্রাই করছি, এটা একটা এক্সেপশন হ্যান্ডলার টেকনিক্স। ট্রাই এর ভেতরে যে কাজটা দেয়া হয় সে যদি সেটা করতে না পারে তাহলে সে এক্সেপশন থ্রো করে, রাইট? আর যদি করতে পারে তাহলে ট্রাই থেকে সে বের হয়ে যায়। মনে করেন তাকে একটা কাজ দেওয়া হয়েছে যে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করো। এখন কথা হচ্ছে যদি এই ক্লাসটা ব্রাউজারে না থাকে তাহলে কি অবজেক্ট তৈরি করতে পারবে? মনে করেন আমি মজিলা ব্রাউজারে আছি, মজিলা ব্রাউজারে কি এই ক্লাসটা আছে? থাকার প্রশ্নই আসে না, কারণ আই ছাড়া এই ক্লাসটা অন্য কোনো ব্রাউজারে নেই। যদি মজিলা, অপেরা, সাফারি, ক্রম অন্য যে কোনো ব্রাউজার দিয়ে খোলা হয়, এই ক্লাসটা সেখানে নেই, কোনো অবজেক্টও তৈরি হবে না। দ্যাট মিন্স এখানে একটা এক্সেপশন থ্রো হবে। ক্লিয়ার? এক্সেপশন থ্রো হলে কোথায় চলে যাবে? ক্যাচে চলে যাবে। এবং সেখানে এক্সেপশনটা যদি আমরা দেখতে চাই যে কি ধরনের এক্সেপশন, লেটস চেক। আমি আছি কোথায়? মজিলাতে, তাই না? এবং সে অনুযায়ী আমি যদি এই পেজটাকে লোড দেই, একটু খেয়াল করেন, রেফারেন্স এরর, ActiveX object is not defined। এখানে একটা এরর চলে আসছে যে ActiveX অবজেক্টটা এখানে ডিফাইনই নেই। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে এই ক্লাসটা নেই। আচ্ছা, এখন ক্যাচে আসার পরে ক্যাচের ভেতরে আবার ট্রাই ক্যাচ দেওয়া হয়েছে। এইটা কেন? বলতে পারেন যে আমি যদি আই ব্রাউজারে না থাকি তাহলে আমি ক্যাচের মধ্যে এসে কি করব? XML HTTP রিকোয়েস্টের অবজেক্ট বানিয়ে ফেলবো। এটা কেন আবার দেয়া হলো? এখানে আবার বলা হচ্ছে ActiveX অবজেক্ট, আবার অবজেক্ট টেস্ট করতে বলা হচ্ছে, যদি না পারি দেন XML HTTP কে ফলস করা হচ্ছে। এটা করার মূল কারণ হচ্ছে যে আই প্রতিনিয়ত চেঞ্জ করছে নিজেদের সিস্টেমগুলোকে, তাদের ক্লাসেও বেশ ব্যাপক চেঞ্জ এসেছে, রাইট? সো আগে মাইক্রোসফটের সবকিছুকে মাইক্রোসফট নামেই চিনত সবাই, এখন সেটাকে চিনে MS নামে, শর্ট হয়ে গেছে, রাইট? সো এই যে ক্লাসটা, এটা ওল্ড, i5 and 6, আর এই ক্লাসটা হচ্ছে i7 and 8 বা লেটেস্ট। আই যত মানে 7 এর পর থেকে একেবারে লেটেস্ট পর্যন্ত আই ব্রাউজারে এই ক্লাসটা আছে, এবং তার প্যারামিটার হচ্ছে এটা MS XML 2.xml HTTP, আর একদম পুরনো ব্রাউজার গুলোতে আছে Microsoft.xml HTTP। সেটা বোঝা যাচ্ছে? সো এখন যখন আপনি এই এক্সাম্পলটা এক্সিকিউট করবেন আর আপনি আছেন ওল্ড ব্রাউজারে, তখন এখান থেকে কি অবজেক্ট তৈরি হবে? হবে না। ওল্ড ব্রাউজার, আপনি আইতে আছেন বাট এটা ওল্ড ব্রাউজার, তারপরে এখান থেকে অবজেক্ট হবে না, এক্সেপশন দেবে, সে আবার ট্রাইয়ে চলে আসবে, এখান থেকে যখন অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করবে তখন অবজেক্ট তৈরি হয়ে যাবে, রাইট? সো এই ট্রাই ক্যাচটা হ্যান্ডেল করা হয়েছে আই ব্রাউজারের অবজেক্ট ক্রিয়েট করার জন্য। এটা বোঝা যাচ্ছে? যদি আই ছাড়া অন্য কোনো ব্রাউজার হয় ডেফিনেটলি অবজেক্ট এখানে হবে না, আর যদি আই নিউ ব্রাউজার হয় এখান থেকেই অবজেক্ট তৈরি হয়ে যাবে, আর আই ওল্ড ব্রাউজার হলে এখান থেকে অবজেক্ট তৈরি। বিষয়টা বোঝা যাচ্ছে? কারণ নিউ হলে এটা ফেল করবে, ক্যাচে চলে আসবে, আবার ট্রাই করবে, এখান থেকে অবজেক্ট তৈরি হয়ে যাবে।
বাট এই ট্রাই ক্যাচটা প্রতিবারই এক্সিকিউট হবে আমি যে ব্রাউজারেই যাই না কেন, রাইট? সো মনে করেন আমি মজিলাতে আছি, ওপর থেকে অবজেক্ট হয় নাই, এক্সাম্পল HTTP এর মধ্যে কি আছে, ফলস। তো এক্সাম্পল HTTP এর সামনে নট বসে কি করা হলো, ট্রু। দেন আমি টাইপ অফ দিয়ে চেক করছি যে এই ক্লাসটা ব্রাউজারে আছে কিনা। টাইপ অফ এমন একটা ফাংশন বা একটা কিওয়ার্ড, যদি এই নামে কোনো ক্লাস ব্রাউজারে থাকে সে রিটার্ন করবে কি, ডিফাইন। সো ডিফাইন নট ইকুয়াল আনডিফাইন মানে কি, ট্রু। দেন আমরা এক্সাম্পল HTTP এর একটা অবজেক্ট এখানে বানিয়ে নিই। তার মানে আমি যখন যে ব্রাউজারে আছি তখন সেখানকার অবজেক্ট আমার হাতে চলে আসে। এতটুকু বোঝা যাচ্ছে? সো এই কোডটুকু যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে সব ব্রাউজারে এটা সমানভাবে সাপোর্ট করবে। উপরে দিয়ে দেবে, জাস্ট অবজেক্ট বানানোর জন্য এই কোডটুকু দিয়ে দেবে, সেটা বোঝা যাচ্ছে? তাহলে ইচ এন্ড এভরি ব্রাউজার এটা সাপোর্ট করবে, কোনো ঝামেলা করবে না। বাট আপনি লেটেস্ট যে কোরি দিয়ে আপনি অ্যাজাক্স করতে চান, পুরোনো আই সাপোর্ট করবে। বুঝতে পেরেছেন? সো কোর অ্যাজাক্স এর জন্য আপনার এই ফাংশনালিটিস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটু আপনাদের একটা 10 মিনিটস এর ব্রেক দিচ্ছি, তারপরে আবার আলোচনা স্টার্ট। আচ্ছা, এবার একটু আমরা আসি রিকোয়েস্ট কনসেপ্টে। যে আমাদের টার্গেটটা কি একটু বলি। আমাদের মূল টার্গেটটা হচ্ছে সার্ভার পেজের কাছে যখন রিকোয়েস্টটা যাবে, আমি পাঠাবো কি আমার ব্লগ আইডিটা। যেই ব্লগ আইডিটা আমি পাঠাচ্ছি, তুমি এই ব্লগ আইডি ধরে ব্লগটাকে তুলে নিয়ে আসো, লাইক কাউন্টের সাথে এক যোগ করো এবং ডেটাবেসে ডাটা আবার আপডেট করো, রাইট? তাই কিনা? ওই আপডেটেড ডাটাটা, আপডেটেড যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমি রেসপন্স আকারে নিব এবং সেটাকে আমি ডিসপ্লে করে দেব। সেটা বোঝা যাচ্ছে? যে মনে করেন এরকম হবে আমার টার্গেট, যে এখান থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে, আমি আইডিটা পাস করেছি, অ্যাসিনক্রোনাসলি যাবে কিন্তু রিকোয়েস্টটা, রাইট? রিকোয়েস্টটা অ্যাসিনক্রোনাসলি যাবে। আমি ক্লিক করার সাথে সাথে এটা জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাসলি আমার রাউটস এর ইউআরএল এর কাছে আইডিটা পাস করবে। রাউটস কোথায় যা পাঠাবে, কন্ট্রোলারে পাঠাবে। কন্ট্রোলার কি করবে, আইডি ধরে ডেটাবেসের ডাটা তুলবে, আগের ডাটাটা তার সাথে এক যোগ করবে এবং সেটাকে আপডেট করবে। এবং এক যোগ করার পর যে কাউন্টারটা হলো সেটাকে আমি রেসপন্স আকারে আবার এর কাছে ফেরত আনবো, এই ফাংশনের কাছে ফেরত আনবো এবং সেই ভ্যালুটাকে আমি এই জিরোর জায়গায় বসিয়ে দিব। সেটা বোঝা যাচ্ছে? আপাতত যেটা জিরো হয়ে রয়েছে। তো এর জন্য আমি তো এই ফাংশন পর্যন্ত এসেছি মাত্র, আমার এর পরের স্টেপটা কি, আমাকে যেতে হবে কোথায়, আমাকে বেসিক্যালি যেতে হবে ইউআরএলটা হচ্ছে আপডেট লাইক, ফর এক্সাম্পল এটা আপডেট লাইক কাউন্ট, আর এটা হবে কি আমার ব্লগ আন্ডারস্কোর আইডি। যেটা বোঝা গেল? আমরা নর্মালি রাউটস এর ইউআরএল কি এভাবে বসাই না? হ্যাঁ, লাইক এর ইউআরএল এভাবে বসাই। সো এটা দিয়ে আমি অ্যাকশন এক্সিকিউট করছি। আরেকটা টেকনিক আছে, এটা যদি ঠিকঠাক মতো ওয়ার্ক না করে আমরা পরের টেকনিকটা নিয়ে কাজ করব। বিষয়টা হচ্ছে এরকম, আমি যখন রাউটস এর কাছে যাচ্ছি, আপডেট লাইক কাউন্ট না,
ওয়েলকাম কন্ট্রোলারে আপডেট লাইক কাউন্ট নামে একটা ফাংশন লিখছি। প্যারামিটার আকারে পাস হয়েছে কি আইডিটা না, ডলার ব্লগ আইডি। সো অ্যাজাক্স যদি কাজ করে আমি এখানে ওয়ার্ক এই টেক্সটটাকে রেসপন্স আকারে নিচ্ছে, ঠিক আছে। ইটস ওয়ার্ক অথবা অ্যাজাক্স ওয়ার্কস, এইটাকে আমি রেসপন্স আকারে নিব। তো অ্যাজাক্স কিভাবে ইনিশিয়েট হবে একটু আমি বলি। প্রথমে যখন আমি আইডি নিয়ে আসি, মূল টার্গেটটা হচ্ছে যদি সার্ভার পেজটার অ্যাড্রেসটা এইভাবে আমরা পেয়ে যাই, ধরে নিচ্ছি যে সার্ভার পেজের অ্যাড্রেসটা আমি এভাবেই পাঠিয়েছি, এটা হচ্ছে আমার রাউটস ইউআরএল, এটা কি আমার আইডি। তারপরে আমি কোথায় যাচ্ছি, এই সার্ভার পেজটা কিভাবে পাঠাবো, ওপেন নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, গেট প্যারামিটারের মাধ্যমে আমি সার্ভার পেজটা পাস করছি, রাইট। এর পরে টাস্ক হচ্ছে অন রেডি স্টেট চেঞ্জের। রেডি স্টেট কয়টা আছে অ্যাজাক্সের? 5টা, 0 থেকে 4, ঠিক আছে। রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজড, রিকোয়েস্ট এস্টাবলিশড, রিকোয়েস্ট রিসিভ, অ্যাকনলেজমেন্ট, প্রসেসিং আর ফিনিশড, এই হচ্ছে 5টা স্টেট। সো অন রেডি স্টেট চেঞ্জ এটা রিকার্সিভ ফাংশন বলা হয়। রেডি স্টেট নামে আরেকটা ফাংশন রয়েছে, এটা ইন্টারনালি তার স্টেট চেঞ্জ করতে থাকে, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, বাট প্রতিটা স্টেট কিন্তু সে এক্সিকিউট করবে এবং প্রতিবার স্টেট চেঞ্জ হবে, প্রতিবার ফাংশন রিকল হবে, রাইট। তার মানে এইটা মিনিমাম 4 বার ঘুরবে, 3 বার তো ঘুরবে, কারণ 0 আর 1 এটা কি নট এস্টাবলিশড আর এস্টাবলিশড, কানেকশন না হলে নট এস্টাবলিশড আর হয়ে গেলে কি এস্টাবলিশড, তারপর থেকে এটা 3 বার ঘুরবে। তো আমি একটু চেক করি যে রেডি স্টেটটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, অ্যালার্ট করে রেখেছি, ঠিক আছে। আমার রেডি স্টেটটাকে চেক করি। দেখেন রেডি স্টেট কত এসেছে, 2 ফার্স্ট, তার মানে 0 আর 1 আগে থেকেই হয়েছে, মানে কানেকশনটি এস্টাবলিশড হয়েছে। দেন 3, দেন 4, দেন ফিনিশ। এখন কথা হচ্ছে যে আমার রেসপন্স আকারে যে টেক্সটটা আসার কথা সেটাকে আমি লিখেছিলাম কি অ্যাজাক্স ওয়ার্কস, বাট সেই রেসপন্স টেক্সটটা এখানে আসার কথা, যেটা আসে নাই, রাইট। এখন কি কারণে আসে নাই? একটা কারণ হতে পারে যে আমার স্ট্যাটাসটা ঠিক নেই, আমি যে সার্ভার পেজের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি সেই সার্ভার পেজের কাছে সার্ভার পেজটাকে সে পায় নাই। সার্ভার পেজ পেলে সে রিটার্ন করবে কি 200, আর যদি না পায় সে রিটার্ন করবে কি 404 অথবা কি 400 অথবা 500, অ্যাবনর্মাল কোনো কিছু। সো আমি স্ট্যাটাসটা একটু চেক করে দেখি। মানে সার্ভার পেজই সে খুঁজে পায় নাই, বিষয়টা বোঝা যাচ্ছে। সো এর জন্য এটা 5.2তেও এই প্রসেসটা ঠিক ছিল, কাজ করে, বাট 5.3তে এসে এই প্রসেসটা আর কাজ করে না আমি যেভাবে সার্ভার পেজটা বানিয়েছি। এটা একটু চেঞ্জ আমাদের করতে হবে, আমি করে নিচ্ছি। জি, এভাবে দেয়া হয়েছে, ঠিক আছে। এই জায়গাটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে। এই জায়গাটা একটু চেঞ্জ করব আমরা, সার্ভার পেজের অ্যাড্রেসটা। আগে কি ছিল দেখেন, সার্ভার পেজে আমি জাস্ট অ্যালাইসটা লিখে আইডিটা কনক্যাট করে দিলেই হতো, বাট এই যে অ্যালাইসটা এটা কিন্তু ইউআরএল 2 এর মধ্যে দিতে বলছে সে,
রাইট। সো এটা একটু পরিবর্তন করে নিব এইভাবে, সার্ভার পেজ সমান আমি ব্লেড সিনট্যাক্স দিয়ে url2 দিয়ে ajax, আমার ফাংশনটার নাম কি ছিল, আপডেট লাইক কাউন্ট, তোমার আপডেট লাইক কাউন্ট। সো এটা গেল কি আমার সার্ভার পেজ, আর সার্ভার পেজের সাথে কনক্যাট করে দিয়েছি স্ল্যাশ, তার সাথে কি দেওয়া হয়েছে, ব্লগ আইডি। এটা এখানেই দেওয়া সম্ভব ছিল, এটা এখানেই দেওয়া সম্ভব ছিল, তাই না? এইটা দেখেন, এটা এই পর্যন্ত তো আমার ব্লেডের সিনট্যাক্স, এই পর্যন্ত আমার ব্লেডের সিনট্যাক্স। তো আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে এখানে স্ল্যাশ দিয়ে প্রবলেম হতো, কারণ ব্লেড সিনট্যাক্সের সাথে এটা ক্রিয়েট করবে, প্রবলেম ক্রিয়েট করবে। এই জায়গাটাতে আপনি প্লাস দিয়ে ব্লগ আন্ডারস্কোর আইডি দিয়ে দিতে পারেন, তাহলে অ্যাডিশনাল এই অংশটুকু আর লাগতো না। সেটা বোঝা যাচ্ছে? তাহলে যেটা হলো যে url2 তে আপডেট লাইক কাউন্ট স্ল্যাশ, তারপরে কনক্যাট করে আমি ব্লগের আইডিটা পাস করে দিয়েছি। সো লেটস চেক যে আমরা এখানে কাজ করাতে পারি কিনা। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে প্লাস, পিএইচপি তে কনক্যাটেনেশন হচ্ছে ডট, আর জাভাস্ক্রিপ্টের বেলায় প্লাস। আচ্ছা, স্টিল 404 এসেছে, মানে আমি সার্ভার পেজ পাইনি। এটা আমি সেভ করি, সেভ হয়েছে? যদি সেভ হয়, পেজটা যদি লোড হয়, করতে পারেন পরিবর্তন করে। আমাদের এলএসটা এটা ঠিক আছে তো, আপডেট লাইক কাউন্ট। এটা নাকি স্টিল 404 পাচ্ছে। এবার এসেছে 500। অ্যাবনর্মাল কোনো কিছু পেজ পেয়েছে, বাট 500 পেয়েছে। 0, হ্যাঁ, কানেকশন এস্টাবলিশড হয়নি, 500 পেয়েছে। Two, 3, 4, blank, status
500 না, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের সাইন লাগে না। এটা প্রবলেম করার কথা না। স্ল্যাশের কারণে দেখেন রেসপন্সটা এসেছে এবং ইটস ওয়ার্ক এরকম একটা কিছু, এই যে অ্যাজাক্স ওয়ার্কস এটা কিন্তু এখানে বসে গেছে, রাইট? তো আমাদের প্রবলেম হচ্ছিল যে আমরা অ্যাজাক্সের ওইটা এখানে পাচ্ছিল না, আমি স্ল্যাশ দেওয়াতে এটা কাজ করেছে এবং এটা ব্যাকস্ল্যাশও কাজ করছে। বেসিক্যালি যেটা হয়েছে একটু বলি, আমাদের রেডি স্টেট তো 4 হচ্ছে, রেসপন্স টেক্সট 200 পাওয়ার সাথে সাথে আমরা যেটা করছি সেটা হচ্ছে XML HTTP দিয়ে রেসপন্স টেক্সটটা নিয়ে আসি। রেসপন্স টেক্সট বেসিক্যালি কি? রেসপন্স টেক্সট হচ্ছে যে আমার ক্লায়েন্ট ওটা রিসিভ করবে আর সার্ভার যা শো করবে, সার্ভারে আপনি যা কিছু এখানে এক্সিকিউট করে দেবেন। পিএসপি তে কি আমরা এখানে যদি যা ইকো করব সবই সেখানে কি হিসেবে যাবে, রেসপন্স আকারে চলে যাবে। বা আমি যদি এখানে HTML এরও কোনো কোড লিখে দেই সেটাও কিন্তু রেসপন্স আকারে চলে যাবে। যেটা বুঝতে পেরেছেন? গুড। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে ডেটাবেস থেকে ডাটা তুলতে হবে আইডি ধরে। নিলাম লগ ইনফো, কি করছি, লাইক কাউন্ট ইকুয়াল লাইক log info like count plus 1, তারপর আবার আমাকে আপডেট করে চালাতে হবে। লাইক কাউন্ট সমান লাইক আন্ডারস্কোর কাউন্ট। একটু খেয়াল করেন। আর এই লাইক কাউন্টটা কি করব, রেসপন্স পাওয়ার জন্য এটাই তো আপডেট হলো, এটাকে আমি কি করে দিব, ইকো ডলার লাইক, এটাই রেসপন্স আকারে ফেরত যাবে। সো প্রতিবার হিট করলে আমার লাইক কাউন্ট বাড়বে এবং এখানে সেটা দেখা যাবে। বাট এই প্রবলেমটা হয়ে যাবে, এটা সিএসএস এর মাধ্যমে কার্সার আনার ব্যবস্থা করতে হবে। হ্যাশ দেওয়াতে যেটা হয়েছে সে আমাকে সরাসরি উপরে নিয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন, উপরে নিয়ে যাচ্ছে না, এটা বেসিক্যালি পেইনফুল। আমার কাউন্টার কিন্তু এই যে 1 এসেছে, রাইট? সো উপরের যে ইকো করা আছে না ইট ওয়ার্কস, এটাকে অফ করে দিতে হবে। আর হ্যাঁ, অ্যালার্ট গুলোকে তুলে নিতে হবে, স্ট্যাটাসের অ্যালার্টটাকে তুলে নিতে হবে।
লেটস চেক। তার মানে এখানে ওয়ান আসছে, দেখেন ক্লিক করলে উপরে চলে যাচ্ছে না, এখানে 2 আসছে। এটা আসছে হচ্ছে যে আমি হাইপার লিঙ্কে অ্যাঙ্করের ক্ষেত্রে ইয়ে দিয়েছিলাম, হ্যাশ দিয়েছিলাম। বাট ওই হাতের সাইনটা আসবে না, এটা সিএসএস দিয়ে আনতে হবে আপনাকে। হ্যান্ডের ক্লিকের সাইনটা আপনাকে সিএসএস দিয়ে কার্সর পয়েন্টার দিয়ে দিতে। হ্যাঁ, কার্সরে আসলে কার্সর পয়েন্টার চলে আসবে। একটু খেয়াল করেন, আমি কিন্তু ক্লিক করছি, কাউন্টার বাড়ছে, কার্সর বাড়ছে, ক্লিক করেছি, 5 হয়েছে, 6 হলো। হ্যাঁ, লাইকের পরে লাইক হচ্ছে। হ্যাঁ, ডেটাবেসে তো ডেফিনেটলি বাড়ছে, এটা না বলে এটা ডেটাবেস থেকেই দেখাচ্ছে। একটু খেয়াল করেন, আমাদের লাইক কাউন্টারটা একটা ব্লগেই আছে 7টা, এই যে বুঝতে পেরেছি। এবং যেটা আমরা অ্যাজাক্স দিয়ে করতে পারছি, এর জন্য লিংক ক্লিক করতে হচ্ছে, ইউআরএল চেঞ্জ হচ্ছে না, রাইট? এবং এটা ইনস্ট্যান্ট ডেটাবেসে হিট করছে। হ্যাঁ, আপনি যা চান সবই সম্ভব, বাট এই বাউন্ডারির মধ্যে থেকে আপনাকে এই সিস্টেমে থেকে করতে হবে। মানে আপনি কি চান, আপনি যদি এখন ডিসলাইক চান তাহলে ডিসলাইকটা কি সেম পদ্ধতি না? ওখানে জাস্ট ওখানেও একটা ফিল্ড রাখতে হবে এবং কাউন্টার বাড়াতে হবে। দেন মাইনাস, কোনো সমস্যা নেই তো। সেটাও করতে পারেন। তাহলে তো বিপদে পড়বে সাইটের ওনার। মানে সতর্ক হয়ে যাবে। হ্যাঁ, এখন তাহলে অ্যাজাক্স এর ইউজটা এখন একটু বলি। ফর এক্সাম্পল, আমি কমেন্টস এর জন্য করতে চাচ্ছি। আমি অ্যাজাক্স এর ফাংশনটা কল করব কখন? আমি ধরেন কমেন্টস লিখে সাবমিট দিলাম, তখন অ্যাজাক্স ইনিশিয়েট হবে। পুরো পেজ সাবমিট হয়ে যাবে না, ওই পেজেই থাকবে। হ্যাঁ, ওই অন সাবমিটে ওই মেক রিকোয়েস্ট ফাংশন আপনি কল করবেন, ইনপুট বক্সের ডাটাটা ইউআরএল দিয়ে তার কাছে পাস করে নিয়ে যাবেন, পাস করে নিয়ে আইডি নিয়ে যাবেন সাথে, কমেন্টস টেবিলে ডাটাটা সেভ করে রেখে আপনি ফেরত এসে একটা মেসেজ দেবেন, অথবা অ্যাজাক্স থেকে একটা মেসেজ স্টোর করে দেবেন। ওইটা আপনি রেসপন্স আকারে দেখাবেন যে ইওর কমেন্টস ইজ সেভ সাকসেসফুলি আফটার অ্যাডমিন অ্যাপ্রুভাল। না, একই, কোনো কিছু নেই। বড় যেটা হতে পারে যে আপনি রিপ্লাই সিস্টেমটা রাখতে পারেন, কমেন্টস এর রিপ্লাই। এটা যদি এইচটিটিপি তে হতো তাহলে বাউন্ডারি থাকতো, যেহেতু এটা এইচটিটিপি তে না, এটার কোনো বাউন্ডারি নেই। আমি যদি ইউআরএল দিয়ে পাঠাতাম, লাইক হিয়ার, আমি যদি পিএসপি এর মাধ্যমে পাঠাতাম গেট করে, তখন এই ইউআরএল এর লিমিটেশন হচ্ছে 1 MB, ঠিক আছে, 1024 ক্যারেক্টার। বাট আমি যখন এটা এক্সএমএল দিয়ে পাঠাচ্ছি তখন সেখানে কোনো বাউন্ডারি নেই। এইচটিটিপি হলে বাউন্ডারি আছে, এক্সএমএল হলে বাউন্ডারি নেই। বুঝতে পেরেছেন? আপনি ওভাবেই পাস করতে পারবেন। যদি প্রবলেম ফেস হয় সেক্ষেত্রে আপনি পোস্ট ইউজ করেন। ওই যে যেখানে আমরা গেট লিখেছি ওখানে কি ইউজ করবো? পোস্ট। ওই পদ্ধতিতেই ডাটা যাবে, শুধু পোস্ট লিখলে হবে, পোস্টে ক্যাপিটালে লিখতে হবে, এই যে জায়গাটা।
গেটের পরিবর্তে এখানে লিখতে হবে কি, তাহলেই কাজ করবে। হ্যাঁ কার্সারটাই পয়েন্টার করে দিতে হবে। হচ্ছে না কার্সার, হ্যাঁ আসলে স্যার যত কাজই করি যেন ফ্লোতেই একটাই একটা প্রতি যত টেকনিক ট্রাই করতে হবে, এভরিথিং। এই জন্যই বলি কঠিন না, বাট আপনাকে কাজ করতে হবে। ফ্লোটা বুঝতে হবে। ফ্লোটা ফার্স্ট ফ্লোটা বুঝতে পারলেই যথেষ্ট। সার্চ করেন, লাইক করেন, ডিসলাইক করেন, আপনি এডিট করেন, আপনি ডিলিট করেন, হ্যাঁ সবকিছু আপনি ওইটা দিয়েই করতে পারবেন। হ্যাঁ স্যার আমি অ্যাপসটাকে ট্রাই করছিলাম ইয়াতে সার্চে, ওখানে স্যার যে পেজিনেশন যে প্রবলেমটা আছে একটা পেজিনেশন যেদিন দেখাবো ওই সময় বলবেন, ওখানে অ্যাজাক্স ইউজ করে দেবো। অ্যাজাক্স সার্চ হবে, পেজিনেশন হবে। আমরা তো পেজিনেশন শিখবো, পেজিনেশন কিন্তু আছে পরের দিকে, ওই জায়গাটাই শিখবো, বাট মনে করে দেবেন। মানে অ্যাজাক্স দিয়ে মোটামুটি যা হয় সবকিছুই একই পদ্ধতিতেই যাবে। আপনারা ফেসবুকে যে অ্যাজাক্স এর ইউজ দেখেন, হ্যাঁ সব জায়গায় এই একই টেকনিক। স্যার তারপর স্যার আমি অ্যাডাপ্টার যে ইনপুট বক্সটা আছে সেখানে আমি অটো কমপ্লিটের ইউআইটি আছে যারা তখন আমি এটা কি করব? অ্যাজাক্স এর ইনপুট বক্সে অটো কমপ্লিটার বসাতে যাচ্ছেন, বসাতেই পারবেন। এটা আপনি jQuery UI ইউজ করে অটো কমপ্লিট করবেন নাকি jQuery দিয়ে? তাহলে jQuery ফাইলটাকে আগে লিংক করে দিতে হবে, তারপরে ওই হ্যাঁ দেন ইনপুট বক্সের ভেতরে আপনাকে ওই অ্যাট্রিবিউটটা কল করতে হবে, দেন অ্যাট্রিবিউটের ভেতরে আপনার ভ্যালুগুলো দিয়ে দেবেন। হ্যাঁ এটা বুটস্ট্র্যাপের এই মেট্রো ড্যাশবোর্ডের মধ্যে করা আছে এক জায়গায়। মেট্রো ড্যাশবোর্ডটা একদম লাইন না হ্যাঁ লাইন কোনো না। হ্যাঁ ওই জায়গায় এক জায়গায় করা আছে, ওইটা আপনাদের দেখাতে হবে আর কি, যে কোথায় করা আছে। একটা ফর্ম আছে না, তো খেয়াল করবেন ফর্মটার ভেতরে নামের জায়গায় অটোমেটিক ওই অটো কমপ্লিটারটা দেওয়া আছে, ওই জায়গাটা আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অটো কমপ্লিটার আছে। দেখি আস্তে আস্তে আগাই, হ্যাঁ স্টেপ বাই স্টেপ আমরা যেতে থাকি, চাহিদাগুলো আস্তে আস্তে আমরা ফুলফিল করবো ইনশাল্লাহ। হাই হাই এই 20টা কাউন্টার কিভাবে পেলো? আচ্ছা ফখরুল তো এই কারণেই বেড়ে গেছে, ফখরুল চলে আসে দুয়ে। আচ্ছা না হিট কাউন্ট তো বাড়বে না, কারণ আমি তো বারবার রিফ্রেশ দেওয়া। আচ্ছা তো আপনি বলছিলেন যে অ্যাজাক্সটা আরেকবার যদি বোঝানো কন্টিনিউ রিডিং যেটা আসছে ওই অ্যাজাক্সের ক্ষেত্রে ওই লাস্ট ক্লাসটা নিয়ে আর একটা ওই এক্সাম্পলটা দিয়ে বোঝানো। আমাদের এখনকার যে ডিজাইন প্যাটার্ন তার সঙ্গে এটা যায় না, বলি কেন।
এখানেই যদি আমি কন্টিনিউ রিড করি এবং আমি যদি এখানেই পুরোটাকে দেখিয়ে দিতে চাই, তাহলে নিচে কিন্তু এই ব্লকগুলো রয়ে যাবে। হ্যাঁ, অথবা যেটা করতে হবে যে আমি যদি এখানে কন্টিনিউ রিডিং করি, পুরোটাকে আবার অ্যাজাক্স এর থ্রুতে রিপ্লেস করতে হবে। শুধু টেক্সটটা যদি আপনি নিয়ে আসতে চান, এই ডিজাইনের মধ্যে বেসিক্যালি মানে এইরকমের হবে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এরকম। তাহলে এরকম ডিজাইনে শর্ট একটা ভিউ দেখানো, দেন ক্লিক করলে লং মুভটা আসা, সেটা আপনি করতে পারেন। বুঝতে পেরেছেন? ওইটা আপনি চাইলে করতে পারেন। মনে করেন এই যে এখানে ব্লগ ডেসক্রিপশনে এখানে কি করা আছে একটু খেয়াল করি। এটা শর্ট, ওনার চাহিদা ফুলফিল করার জন্য কিন্তু করছি। হ্যাঁ, যদিও লং ডেসক্রিপশনটা এখানে দেখে, আমি প্রথমে এখানে শর্ট ডেসক্রিপশন দেখাচ্ছি। এখানে শর্ট ডেসক্রিপশন আছে। তারপর কন্টিনিউ রিডিংটা যখন আমরা ক্লিক করব, স্টাইল, পয়েন্টার, এটা ক্লিক করলে ওখানে কি চলে আসবে? লং ডেসক্রিপশন চলে আসবে এবং সাথে সাথে কন্টিনিউ রিডিংটা চলে যাবে। তো যেটা আমি করতে বলবো সেটা হচ্ছে এরকম, এই পুরো বিষয়টাকে একটা স্প্যানের আন্ডারে রেখে দিব, যার ভেতরে বেসিক্যালি ওই রেসপন্স টেক্সটটা এসে রিপ্লেস হবে। আইডিটা হচ্ছে RES। RES লেখার অর্থ হচ্ছে রেসপন্স টেক্সট, ঠিক আছে, বা রেসপন্স। সো RES টা আমি রাখছি। এখান থেকে আমরা ফাংশনটা কল করছি, ফাংশনের নাম বলছি অন ক্লিক। রিড মোর, ঠিক আছে। ব্লগ আইডিটাই আমি নিয়ে আসছি, অবজেক্ট আইডিটাই আমি নিয়ে আসছি। রিড মোর ফাংশনে আমার ব্লগের আইডিটা আমি পাস করব। RES1 দিয়ে দেই, কজ আমার নিচে আরেকটা ফিল্ড আছে যারও RES হিসেবেই আছে আইডিটা, ডুপ্লিকেসি আসতে পারে। তো RES1 দিয়েছি। কন্টিনিউ রিডিং প্রেস করার পর আমি রিড মোরে যাচ্ছি, ব্লগ ইনফো, ব্লগ টাইটেল RES দিচ্ছি। প্রস্টেবিলিটি গিয়ে সার্ভার পেজটা, আমাদের যে ফাংশনটা কি রিড মোর, ব্লগের আইডিটা পাস করছি।
রিড মোডে যাচ্ছি। কন্ট্রোলারের একটা ফাংশন হবে পাবলিক ফাংশন রিড মোড, ব্লগ আইডি কি আনছি না প্যারামিটার আকারে? ব্লগ ইনফো তোলা হচ্ছে। রেসপন্স আকারে আমি কি প্রিন্ট করে দিব বলেন তো? ব্লগ ইনফোর মধ্যে ব্লগ লং ডেসক্রিপশন, এটা তো হয়ে যাওয়ার কথা তাই না? এটা যেহেতু রেসপন্স আকারে চলে যাবে, মাস্টার আমাকে কি করবে, এটা রেসপন্স তুলে আমার যে এই যে অবজেক্ট আইডি, সেই অবজেক্ট আইডির ইনার HTML এটাকে পুশ করে দেবে। বিষয়টা বোঝা গেল? সো কি হলো, আমি আইডি নিয়ে আসলাম, আমি অবজেক্ট আইডি নিয়ে আসলাম। আইডিটা কি ব্লগের আইডি, অন ক্লিকে আমি প্রেস করেছি। অবজেক্ট আইডি যেখানে আমার রেসপন্সটা ফেরত যাবে, অবজেক্ট আইডিটা কি RES1, রাইট? এরপর আমি কোথায় যাব, রিড মোর ফাংশনে যাব, আইডিটা পাস করে দিচ্ছি। বেসিক্যালি এই সার্ভার পেজটা ওপেন ফাংশনের মাধ্যমে গেট মেথড দিয়ে চলে গেল, সার্ভারের কাছে গেল। বাট সার্ভার কাছে গেলেই তো আর রিকোয়েস্টটা ইনিশিয়ালাইজ হবে না, তাই না? 0 আর 1 বাকি আছে। 0 1 যখন এস্টাবলিশ, তখন রেডি স্টেট চেঞ্জ, একের পর এক স্টেট চেঞ্জ করতে থাকে। আমরা দেখলাম যে 2 3 4 এরকম হচ্ছে। আর পেজটা পেলেই স্ট্যাটাস কি হবে, 200, আদারওয়াইজ কি 404 অথবা 500, রাইট? তো আমি এখানে কন্ডিশন লিখেছি, রেডি স্টেট যদি 4 হয় মানে কি কাজ সম্পূর্ণ হয়, এবং স্ট্যাটাস যদি 200 হয়, তখনই আমি রেসপন্স টেক্সটটা চাইবো। আর রেসপন্স টেক্সটটা কোথায় আসবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অবজেক্ট আইডি। অবজেক্ট আইডির মধ্যে কি আছে, RES1 ডট ইনার HTML, তার ইনার HTML এ ভ্যালুটা পুশ করে দেবে। আর যখন আমি সেন্ড নাল কল করে দিব, তখন সকল ফাংশন আবার পরবর্তী কাজের জন্য রেডি থাকবে, রিসেট হয়ে যাবে। যেটা ক্লিয়ার? অ্যাজাক্সের এতটুকুই অ্যাকশন। সো পরিবর্তন কিন্তু নেই, শুধু পরিবর্তন হয়েছে কোথায়, সার্ভার পেজে। এই জায়গাটা কি চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ নেই, কিন্তু একই কাজ, রাইট? লেটস চেক। কন্টিনিউ রিডিং আসছে, কাজ করছে না, তাই না? সামহাউ কোনো একটা প্রবলেম হয়েছে। লেটস চেক যে স্ট্যাটাসটা কি। অন ক্লিকই তো কাজ করে নাই। এখানে তো ফাংশনটা ঠিকই আছে, রিড মোর, ওটা সমস্যা না। তখন আমি ফাংশনেই যাইনি, এখানেই আসিনি। ব্লগ ডিটেল থেকে রিড মোর, এইটা ঠিক আছে কিনা দেখি। আমরা ব্লগের আইডিটা পাস করেছি, হোক, তারপরে তো যাওয়ার কথা। তারপর RES1 অন ক্লিকে তো আমার এই পর্যন্ত যাওয়ার কথা। RES1 গেছে, 200 আসছে, 200 আসছে, 200 আসছে, রেসপন্স আসছে। যেটা বোঝা যাচ্ছে, এবং ওইটা চলে গেছে, কাজ করবে। ওই কপি করে পেস্ট করলাম, নামটাতে কোনো গন্ডগোল ছিল।
ওইটা কপি করে পেস্ট করাটাই ভালো। মানে যখনই কোনো কিছু বুঝে উঠবেন না, চোখ কান বন্ধ করে ভেরিয়েবল, ফাংশন এগুলো সব কপি করে করে পেস্ট করবেন। মানে পেইনফুল আর কি এই জায়গাগুলো। ওয়েবে সেম জিনিস লেখা হয়েছে কিন্তু দেখেন আমি যখন প্রথমবার আসছি তখন এই অবস্থা, ঠিক আছে? এবার কিন্তু এখানে চট করে চলে আসবে, রাইট? অ্যাজেক্স দিয়ে এটা চট করে চলে আসবে। আমরা রিড মোর কাজ করছি। তো টেকনিক সেম, একটাই, কাজের পরিধি আপনি যা চান, আপনি যেভাবে চান। বুঝতে পেরেছেন? আচ্ছা, কমেন্টসটা করে নিয়ে আসবেন আগামী দিন, করে আনার চেষ্টা করবেন বৃহস্পতিবারের ক্লাসে। যদি না পারা যায় আমরা সবাই মিলে আবার ট্রাই করব, তখন ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? তো দেন এইটুকু হলে আর ওই যে বাকি থাকলো কি এডিট, ইমেজ এডিট, তাহলে একদিনে ওটা আমাদের ব্লগ শেষ। তো আরেকটা কাজ কিন্তু আমি দিয়েছি, আপনারা দুজন ছিলেন না, একটু বলে নেই সবার জন্য আমি বলছি। আমরা তো 16তম ক্লাস থেকে ই কমার্স শুরু করব, আপনাদের আরো 16 পরে 10টা 26টা ক্লাস হবে। হ্যাঁ, তো আমি যখন ব্লগ শুরু করব তখন কিন্তু আমি সরি ই কমার্স শুরু করব, তখন আমি কিন্তু একদম গোড়া থেকে শুরু করব না, আমি গতদিনই বলে দিয়েছি। হ্যাঁ, আমি যে জায়গা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে যে আমি আমাদের সাইটে যা দেখতে চাচ্ছি, সুন্দর একটা টেমপ্লেটের মাস্টারিং ফ্রন্ট এন্ডে আছে। অ্যাডমিন প্যানেলে আপনারা ম্যাক্রো ড্যাশবোর্ড ইউজ করেন, কোনো সমস্যা নেই, বাট অ্যাডমিন প্যানেলে প্রথমে ক্যাটাগরি অ্যাড ম্যানেজ, ম্যানুফ্যাকচারার অ্যাড ম্যানেজ, প্রোডাক্ট অ্যাড ম্যানেজ, এটা থাকতে হবে। বাট প্রোডাক্টের ভেতরে ওই যে যেমন আমরা ব্লগের ভেতরে ক্যাটাগরি আইডি রেখেছি না, প্রোডাক্টের ভেতরে ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি বোথ রাখতে হবে। ইমেজের আপলোড ওখানে থাকতে হবে। হ্যাঁ, মানে ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার এগেইনস্টে প্রোডাক্ট আপনি সেভ করবেন। প্রোডাক্ট সেভ করার সময় ওই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির কোন ম্যানুফ্যাকচারারের সেটা মেনশন থাকবে। ঠিক আছে? তার মানে ক্যাটাগরি অ্যাড ম্যানেজ, ম্যানুফ্যাকচারার অ্যাড ম্যানেজ, প্রোডাক্ট অ্যাড ম্যানেজ। আমি যে আপনারা যেটা ইউজ করেছেন স্পাইসিয়াস, আপনারা কি স্পাইসিয়াস ইউজ করেছেন? না, আপনারা ওই ইয়েতে পিআইটিএম এ তাহলে স্পাইসিয়াসটা ইউজ করেন, ঠিক আছে? ওইটা ভালোই, মানে মোটামুটি সকল ট্যাগ গুলো আমাদের হাতে অ্যাভেলেবেল থাকবে, মানে এইচটিএমএল গুলো। হ্যাঁ, ই কমার্সের জন্য একটা এইচটিএমএল এর যে ডিজাইনটুকু থাকা দরকার ওখানে আছে, যে হোম পেজে স্লাইডার সহ একটা ডিজাইন আছে, কার্টের ডিজাইন আছে, চেক আউটের পেজ গুলো বানানো আছে, যাতে আমাদের এইচটিএমএল নিয়ে পেইন নিতে না। অন্যান্য টেমপ্লেট গুলো সিলেক্ট করলে যে প্রবলেম গুলো হয় যে কিছু পেজ থাকে কিছু পেজ থাকে না, তাহলে এক প্রোডাক্ট ডিটেল পেজ নেই, তো কার্ট পেজ নেই, চেক আউট পেজ এলোমেলো, রাইট? ওই টেমপ্লেটটাতে মোটামুটি সব করা আছে, আমরা বেশ কিছু ব্যাচে এটাকে ইউজও করেছি। এটা তো গতদিন দিয়েছিলাম মনে হয়। আচ্ছা, আমি ইয়েতে দিয়েছিলাম, তালা ট্রেনিং এ দিয়েছিলাম। স্পাইসিয়াসটা আমাদের কাছ থেকে নিয়ে নেন তাহলে। তো এটা গেল ব্যাক এন্ড ইস্যু। ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি গুলো মেনুতে আসবে। হ্যাঁ, এই যে দেখায় আপনাদের টেমপ্লেট।
কৃষ্ণ। এই টেমপ্লেট, ঠিক আছে, এই টেমপ্লেটটা যে আমাদের ক্যাটাগরি গুলো এখানে এসে ডিসপ্লে করবে। আচ্ছা, যখন প্রোডাক্ট সেভ করবেন তখন একটা ডেটাবেজে ফিল্ড থাকবে ইজ ফিচার্ড, এটা টাইনি ইন্টিজার 1 আর 0। আমি যদি টিক মার্কস প্রেস করে দেই তাহলে সেভ হবে কি ফিচার্ড, আর যদি টিক মার্কস না দেই তাহলে সেটা ফিচার্ড না, নট ফিচার্ড, রেগুলার প্রোডাক্ট। আর এখানে যখন আমি এই স্লাইডারটাতে ডাটা ডিসপ্লে করব তখন আমি এখান থেকে তুলে আনবো কি যেগুলো ফিচার্ড সেগুলো স্লাইডারে ডিসপ্লে। বুঝতে পেরেছেন? প্রয়োজনে এটা আমি করে দিব। লেটেস্ট প্রোডাক্টগুলো এখানে এসে ডিসপ্লে করবে। আমি যখন ক্লিক করব প্রোডাক্টের ডিটেলে যেতে পারবো। হিয়ার ইজ দ্য প্রোডাক্টের ডিটেল পেজ, রাইট? এখান থেকে মানে এইটুকু পর্যন্ত আনা হচ্ছে আপনাদের দায়িত্ব, রাইট? এই যে উপরে মেনুতে ক্যাটাগরি গুলো, তারপরে ফুটার মেনুতে ম্যানুফ্যাকচারার গুলো, এখানে ম্যানুফ্যাকচারার গুলো আসবে। যদি ম্যানুফ্যাকচারার প্রেস করি তাহলে ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট, আর যদি ক্যাটাগরিতে প্রেস করি তাহলে ক্যাটাগরি প্রোডাক্ট এখানে ডিসপ্লে করবে। সেটা বোঝা যাচ্ছে? আর যখন যে প্রোডাক্টে প্রেস করব সেই প্রোডাক্টের ডিটেলে আমি চলে যাব, রাইট? এটা ডিটেল পেজ দেওয়া নেই। আমি যখন মোবাইলে প্রেস করছি একটু দেখি যেটা করা আছে কিনা। মোবাইলের প্রোডাক্টটা আসছে, ইমেজ নেই। আর আমি যখন এই প্রোডাক্টের উপরে প্রেস করছি, তাই না, এই পেজটা করা হয় নাই, হোম পেজ থেকে করা। যখন আমি কোনো পার্টিকুলার প্রোডাক্টের উপরে প্রেস করছি তখন তার ডিটেলে যাচ্ছে, রাইট? এরপর থেকে আমি শুরু করব প্রোডাক্ট কার্টে অ্যাড করা, ঠিক আছে, কার্টে প্রোডাক্ট আপডেট ডিলিট করা, দেন চেক আউটে যাওয়া, রেজিস্ট্রেশন লগ ইন করা, দেন শিপিং, দেন পেমেন্ট, দেন অর্ডার, দেন নর্মালাইজেশনের কনসেপ্ট গুলো ডেভেলপ করা, অর্ডার সেভ করা, ইনভয়েস তৈরি করা, এই কাজগুলো আমরা শিখব, রাইট? যদি আগের এই কাজগুলো করা থাকে তাহলে আমরা শেখার স্কোপটা বেশি পাবো। আগের এই কাজটুকু এই পর্যন্ত নিয়ে আসো, ঠিক আছে? আগের কাজগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আবার এরকম সময় দিতে হবে। বাট যে কাজগুলো শিখবো ওই ব্লগের যা শিখেছি তাই। এটা বোঝা যাচ্ছে? সো ই কমার্সের একটা ডেমো পোর্শন আপনারা রেডি করবেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই। প্রয়োজনে একই থিম নিয়ে রেডি করেন, আমি যেটা দিয়েছি ওটা দিয়ে শুরু করেন, যাতে আমি যখন শুরু করব তখন এটাকে একেবারে নতুন মনে হবে না। ব্লগটার প্রত্যেকটা কোড তো আমরা লিখেছি, আজকে শুধু সাজরুল সাহেব ওই ম্যানেজ ব্লগের কিছু অংশ করে এনেছেন। বাট আমি যখন ই কমার্স শুরু করব তখন কিন্তু এই পোর্শন থেকে শুরু করবো, অর্ধেক থেকে শুরু করব, রাইট? তো ব্লগটা করানো হয় মূল কারণ হচ্ছে যে আপনি এটা প্র্যাকটিস করেন ই কমার্সের প্রাথমিক শেপটা তৈরি করতে, তারপর ই কমার্সের যে এক্সট্রা ফিচার গুলো আছে সেগুলো আমরা ওর ভেতরে দিব। ওকে, আজকে এখানে টেমপ্লেটটা, হ্যাঁ আমি টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি। যে টেমপ্লেটটা এখানে আছে আমি ফোল্ডারের মধ্যে আপনার প্রজেক্টের ভেতরে দিয়ে দিই, তাই না? এই যে স্পাইসিয়াস, মাত্র ল্যাবটা এখন নেই, আমি রেখে দিব, আপনি নিয়ে নিন। গতদিন 14 গেছে, আজকে 15। ডেটাবেসটা আমি দিয়ে দিচ্ছি, ডেটাবেসে কিছু পরিবর্তন এসেছে। বাট আপনারা ছোট ছোট করে এই রিলেভেন্ট বা রিলেটেড টাইপের সাইট বানান। একটা প্র্যাকটিস করেন ই কমার্স দিয়ে, আরেকটা হচ্ছে মনে করেন একটা স্কুলের ডাইনামিক সাইট বানান। আমি একটা সাইড আপনার
দাঁড়ান, ভিডিওটা দিয়ে দিই।